হ্যালো, কেমন আছেন সবাই? গতদিন আমি একটি বিষয় আলাপ করছিলাম ফেসবুকে। সেটা হচ্ছে যে যদি একটা কোর্সের প্রাইস আমরা ডিক্লেয়ার করতে চাই তাহলে সেটা ডেটা টাইপ কি হবে, এবং ডিসকাউন্টটা আমরা কিভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা আহ, আজকে দেখব যে কিভাবে কাজটি করা যেতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে। তো এখানে আমি একটি ডায়াগ্রাম এঁকেছি পুরো জিনিসটি ব্যাখ্যা করার জন্য। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে একটি কোর্স ক্লাস আছে। কোর্সের মধ্যে নাম এবং ডিসক্রিপশন আছে, আরও অনেক কিছু থাকবে, সেগুলো আমি স্কিপ করে গেছি সিম্পলিসিটির জন্য, যে ওগুলো আমাদের আসলে মূল লক্ষ্য না। আর আরেকটা মেথড আছে এখানে, গেট ফাইনাল প্রাইস, যেটা প্রাইস রিটার্ন করে। প্রাইসটাকে আমি একটা অবজেক্টে পরিণত করেছি বা ক্লাস তৈরি করেছি প্রাইসের জন্য, কারণ প্রাইসের মধ্যে আমি এখানে অ্যামাউন্ট রাখছি, কারেন্সি রাখছি। অ্যামাউন্টটা ডাবল টাইপ, কারেন্সিটা হচ্ছে গিয়ে যে আমি কোন দেশের মুদ্রা। এটা আমি আপাতত স্ট্রিং রেখেছি, এটা ইনামোরেশন হতে পারে, অন্য কিছু হতে পারে। প্রাইসে আরও অন্য কোনো তথ্য যদি আমার রাখতে ইচ্ছা করে আমি রাখতে পারবো। কারেন্সিটা কেন রাখা প্রয়োজন? কারণ হচ্ছে যে অনেক সময় আমি যে শুধু বাংলাদেশের প্রাইসেই হচ্ছে গিয়ে প্রাইসিংটা করতে চাবো তা না। বিশেষ করে যদি আমি চাই যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ পেমেন্ট করুক, তাহলে অবশ্যই এই ইনফরমেশনটা রাখা উচিত যে এটা কোন কারেন্সিতে আমি প্রাইসটা বলছি। এটা কি টাকায় বলছি, ডলারে বলছি, নাকি অন্য কোনো দেশের মুদ্রায় বলছি। এবং যদি আমি এই ইনফরমেশনটা রাখি তাহলে কিন্তু খুব সহজে আমি এটা কনভার্সন করতে পারবো। অর্থাৎ হচ্ছে কি, যে যদি আমি টাকায় প্রাইসটা না দেখে এখন ডলারে দেখতে চাই তাহলে আমার খুব সহজেই সেটা কনভার্সন করাটা সম্ভব হবে। কিন্তু যদি আমি শুধুমাত্র হচ্ছে অ্যামাউন্টটা রেখে দেই তাহলে কিন্তু সেই জিনিসটা সহজে বোঝা যাবে না, পরবর্তীতেও কেউ বুঝতে পারবে না যে আসলে প্রাইসটা কোন কারেন্সিতে আমরা সেট করেছিলাম। তো এই ইনফরমেশনটা রাখা প্রয়োজন। এরপরে দেখা যাচ্ছে যে ডিসকাউন্টের জন্য একটি ইন্টারফেস তৈরি করা হয়েছে। এখানে অ্যামাউন্ট আফটার ডিসকাউন্ট বলে একটা ইমপ্লিমেন্টেবল মেথড আছে, যেটা অরিজিনাল প্রাইস নেয়, একটা প্রাইস অবজেক্ট নেয় এবং সে আবার একটা প্রাইস অবজেক্ট রিটার্ন করে। এবং এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে এক বা একাধিক ডিসকাউন্ট ক্লাস, যেমন ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট, এরকম বিভিন্ন ডিসকাউন্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। প্রয়োজন সাপেক্ষে যত ইচ্ছা তত টাইপের ডিসকাউন্ট আমরা তৈরি করতে পারি এবং সেগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো আর কি। আর এই কোর্স ক্লাসের মধ্যে আমরা কম্পোজিশন করছি প্রাইসের সাথে এবং ডিসকাউন্টের সাথে, অর্থাৎ কোর্সের ভিতরে প্রাইস এবং ডিসকাউন্ট থাকবে। তো এই জিনিসটি যদি কোডে আমরা করি, যে কেন আমরা এভাবে করব, এভাবে করলে আমাদের কি কি সুবিধা হতে পারে, আমরা যদি কোডে এই জিনিসটি করতে চাই তো একটু দেখি যে কিভাবে করা যায়। প্রথমত আমি আমার একটা কোর্স ক্লাস ডিক্লেয়ার করতে পারি, কোর্স, এবং সেটাকে আমি কিছু ফিল্ড দিতে পারি। এখানে আমি সিম্পলভাবেই সব কিছু লিখছি প্রপার্টির মাধ্যমে, যাতে আমার খুব বেশি এক্সপ্লেইন করতে না হয় কোনো কিছু। প্রথমে নাম আর ডিসক্রিপশনটাই রাখলাম, পরবর্তীতে আমি অন্য কিছু রাখবো। এরপরে আমি আবার একটা ক্লাস তৈরি করি প্রাইস নামে, সরি, এবং এখানে আমি রাখবো অ্যামাউন্ট, আর রাখতে পারি কারেন্সি। কারেন্সি আমি ইনামোরেশন করতে পারি, বাট সেটা আমাদের এখন মুখ্য উদ্দেশ্য না, এই জন্য আমি স্ট্রিংই রেখে দিলাম। এরপরে আমি একটা ইন্টারফেস ডিক্লেয়ার করতে পারি, আই ডিসকাউন্ট। তো ভিতরে আমি একটা মেথড রাখবো যেটা প্রাইস রিটার্ন করবে, এবং এটা আবার একটা প্রাইস নেবে যেটা অরিজিনাল প্রাইস। সো এই ইন্টারফেস থেকে আমি একাধিক ডিসকাউন্ট অবজেক্ট তৈরি করব। আমি প্রথমে একটা ডিসকাউন্ট তৈরি করি, সে ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট, যেটা ইমপ্লিমেন্ট করবে আমার এই আই ডিসকাউন্ট ইন্টারফেসকে।
এবং এখানে আমার একটা ফিল্ড লাগবে পাবলিক ডাবল ডিসকাউন্ট অ্যামাউন্ট। সো এখানে আমি যেটা করতে পারি, আমি লজিকটা লিখবো যে ডিসকাউন্টের পরে আমার প্রাইসটা কীরকম হবে। সো অরিজিনাল প্রাইসের অ্যামাউন্টটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ডিসকাউন্ট অ্যামাউন্ট হয়, তাহলে আমি যেটা করতে পারি রিটার্ন করে দিতে পারি নিউ প্রাইস। অ্যামাউন্টটা দিতে পারি আমি অরিজিনাল প্রাইস অ্যামাউন্ট থেকে মাইনাস করে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ যাবে, তাই না, ফিক্সড প্রাইস যেহেতু। আর কারেন্সি তো আমার সেম থাকবে, কাজে আমি অরিজিনাল প্রাইসের যে কারেন্সি ছিল সেই কারেন্সিটাই এখানে সেট করে দিলাম। আর যদি দেখা যায় যে না আমার ডিসকাউন্টটা বড়, তাহলে ডেফিনেটলি আমি হচ্ছে গিয়ে 0 করে দিব অ্যামাউন্ট, কিন্তু আমি নিশ্চয়ই ডিসকাউন্টের টাকা ফেরত দিব না। সো আমার তখন অ্যামাউন্টটা 0 হয়ে যাবে, বা নেগেটিভও কিন্তু হবে না, তাই না। সো অ্যামাউন্টটা কি হবে তখন 0 হবে, আর কারেন্সিটা আমার অরিজিনালের কারেন্সিটাই থাকবে। সো এটা হয়ে গেল আমার একটা ফিক্সড ডিসকাউন্ট। তো আমি এখন কি করতে পারি, এখন আমার কোর্স ক্লাসে আমি এবার আমার এই প্রাইস এবং ডিসকাউন্ট আমার সেট করতে হবে। সো আমি এখানে সে দুটো অ্যাড করে দিলাম, প্রাইস এবং অরিজিনাল প্রাইস এবং ডিসকাউন্টটা আমি অ্যাড করে দিলাম। এখানে আমি আরও অনেক কিছু করতে পারি, আমি কনস্ট্রাক্টর অ্যাড করতে পারি যাতে হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালুগুলো কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করা যায়। গুড প্র্যাকটিস আরও অনেক কিছু এখানে অ্যাপ্লাই করার আছে, কিন্তু সেই জিনিসগুলো আমি স্কিপ করে যাচ্ছি সিম্পলিসিটির জন্য। বেশি টপিক নিয়ে এখানে আলাপ করতে চাচ্ছি না, টু দ্য পয়েন্টে থাকতে চাচ্ছি। তো আমি এখানে কোর্স ক্লাসটা তৈরি করলাম, প্রাইস তৈরি করলাম, আই ডিসকাউন্ট ইন্টারফেসটা তৈরি করলাম, এবং একটা ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট আমি তৈরি করেছি। হ্যাঁ, এখন আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি, সে ফর এক্সাম্পল আমরা একটা কোর্স তৈরি করি, কোর্স .NET কোর্স, এটা আমার কোর্স, এবং এখানে আমি একটা কোর্স অবজেক্ট তৈরি করব। সো নেম দিতে হবে আমার ASP.NET Core MVC, এটা হচ্ছে আমার নাম। description, this is a package course for CS students। তারপর আমি এখানে আমার আছে কি অরিজিনাল প্রাইস, সো আমি অরিজিনাল প্রাইস সেট করে দিচ্ছি। অ্যামাউন্ট মনে করেন 30,000, আর কারেন্সি কি বিডিটি, রাইট। অ্যান্ড দেন আমি ডিসকাউন্ট সেট করে দিচ্ছি, ডিসকাউন্ট ইকুয়াল টু নিউ ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট। আমি ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছি এটাতে। তো আমাকে কি করতে হবে, ডিসকাউন্ট অ্যামাউন্ট প্রোভাইড করতে হবে, সে 3000 টাকা ডিসকাউন্ট আছে। ওকে, সো আমি এখানে কোর্স অবজেক্টটি তৈরি করলাম। এখন যদি আমি দেখতে চাই যে আমার ডিসকাউন্ট কিভাবে ক্যালকুলেশন হয়, তাহলে আমি কনসোল ডট রাইট লাইন দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি প্রিন্ট দিতে পারি ডিসকাউন্ট প্রাইস আফটার ডিসকাউন্ট count is তো এত। সো আমি এখানে যেটা করতে পারি, আমার কোর্স .NET কোর্স ডট গেট এখানে আরেকটা মেথড অ্যাড করতে হবে আমার কোর্স ক্লাসে, পাবলিক প্রাইস গেট ফাইনাল
প্রাইস। ওকে, সো এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে যদি ডিসকাউন্ট নাল হয় তাহলে রিটার্ন করবে সে অরিজিনাল প্রাইস। আর আদারওয়াইজ রিটার্ন করবে কি? আদারওয়াইজ রিটার্ন করবে সে ডিসকাউন্ট ডট গেট প্রাইস আফটার ডিসকাউন্ট, যেটার মধ্যে সে দিবে অরিজিনাল প্রাইস অবজেক্টটাকে। সো এটা হচ্ছে আমার গেট ফাইনাল প্রাইস। হ্যাঁ, আমার অরিজিনাল প্রাইস ছিল এটা, আর ফাইনাল প্রাইস হচ্ছে এটা। সো এটা আমি লিখে নিলাম। সো এখন আমি এখানে যেটা করতে পারি, ডট নেট কোর্স ডট গেট ফাইনাল প্রাইস ডট অ্যামাউন্ট এবং হচ্ছে ডট নেট কোর্স ডট গেট ফাইনাল প্রাইস ডট কারেন্সি। আমি একটা ভেরিয়েবলে নিয়ে নিতে পারতাম, আমি জাস্ট এক লাইনে লিখে ফেললাম। আমি গেট ফাইনাল প্রাইস অবজেক্টটাকে একটা ভেরিয়েবলে নিয়ে তারপরে সেটাকে ইউজ করতে পারতাম, তাহলে আমি এতটা দুবার কল করতে হতো না। বাট এখানে খুব বেশি এফিসিয়েন্সি খরচ হচ্ছে না, কাজে আশা করি যে সমস্যা নেই। সো আমাদের অরিজিনাল প্রাইস ছিল 30,000 টাকা, আর ডিসকাউন্ট আছে ফিক্সড অ্যামাউন্ট 3,000 টাকা। সো আমরা যদি এখন রান করি তাহলে আমরা কি দেখতে পাই? সো আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস আফটার ডিসকাউন্ট ইজ 27,000 বিডিটি। ঠিক আছে, তো 27,000 টাকা এটা আমি ডিসকাউন্টের পর পাচ্ছি। তো এটা করে আমার লাভ কি হলো, কেন আমি এভাবে করব? সে ফর এক্সাম্পল এখন আমি আরেকটা নতুন ধরনের ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে চাই, সেটা কি পার্সেন্টেজ ডিসকাউন্ট। তাহলে আমাকে কি করতে হবে? তেমন কিছুই চেঞ্জ করতে হবে না। আমি ক্লাসের মধ্যে লিখব পার্সেন্টেজ ডিসকাউন্ট এবং ইমপ্লিমেন্ট করব আমি আই ডিসকাউন্টকে। সো আই ডিসকাউন্টকে আমি ইমপ্লিমেন্ট করছি। এখানে আমার একটা ফিল্ড লাগবে, পাবলিক ডাবল পার্সেন্টেজ অ্যামাউন্ট। সে ফর এক্সাম্পল ক্যাপিটালি লিখি, যেহেতু প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার করছি। গেট সেট। সো পার্সেন্টেজ অ্যামাউন্টটা কত সেটা আমি এখানে নিচ্ছি। তো এখানেও আমি এখানে আলাদাভাবে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টভাবে আমি এখানে আমার লজিকটা দিব যে আমি কিভাবে এই ধরনের ডিসকাউন্টটাকে হ্যান্ডেল করব। এই ক্ষেত্রে কি হবে পার্সেন্টেজ ডিসকাউন্টের ক্ষেত্রে? সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট ক্যালকুলেশন করতে পারি। অরিজিনাল প্রাইস যেটা আছে সেটার অ্যামাউন্ট ইনটু হচ্ছে গিয়ে আমার পার্সেন্টেজ অ্যামাউন্ট ডিভাইডেড বাই 100, রাইট? সো এটা হচ্ছে আমার ডিসকাউন্ট। আর উপরের লজিকটা আমার এখানেও সেম থাকবে। বাকিটা ডিসকাউন্টটা যখন আমি পার্সেন্টেজ থেকে একটা ফিক্সড অ্যামাউন্টে নিয়ে আসলাম, তখন আমার জাস্ট কাজ হচ্ছে এটা রিপ্লেস করে দেওয়া, রাইট? সো বাকি জিনিস এখানেও আমার লজিকটা কিন্তু সেম থাকছে। আমি এখানে কোড রিউজ করতে পারি, অন্য কিছু চিন্তা করতে পারি, সেটা আলাদা বিষয়। বাট এখানে রিউজেবল তেমন কিছু নেই। যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ব্যবহার করা যেত, তাহলে আমার এই জায়গাতে কোডটা আর একটু সিম্পলিফাই হয়ে যেতে পারতো আর কি। আমাদের সেটা এখন মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা দেখা যে আমরা নতুন নতুন ডিসকাউন্ট কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি এবং আমাদের কোডের চেঞ্জ ছাড়াই সেটাকে কিভাবে ব্যবহার করতে পারি। সো আমার এখন নতুন ধরনের ডিসকাউন্ট আমি তৈরি করলাম। এখন আমাকে কি করতে হবে? আমি এখানে মনে করেন এখন পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে চাই। সো আমার ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্টের জায়গায় আমি পার্সেন্টেজ ডিসকাউন্টটা যদি কোর্সে অ্যাড করে নেই, পার্সেন্টেজ অ্যামাউন্টটা যদি আমি এখানে দিয়ে দেই যে 10%, তাহলে আমার কি আসে দেখেন। বাকি কোনো কোডে আমি আর কিছু চেঞ্জ করব না, শুধু ডিসকাউন্টটা চেঞ্জ করেছি। সো আমার 27,000 টাকা আসছে। তো এটা কি আসলে কোনো চেঞ্জ হলো? বেসিক্যালি 10% ডিসকাউন্টে 27 আসার কথা। যদি আমি এটা 20% করে দিই এবার, তাহলে দেখা যাবে যে এখন 24,000 টাকা আসছে, অর্থাৎ 6,000 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আমি এভাবে এখন আরও নতুন নতুন ডিসকাউন্ট ইন্ট্রোডিউস করতে পারি। আমি তৈরি করতে পারি যে সে ক্লাস বাই ওয়ান get one discount, so এখানে আমি পাবলিক ইন্টিজার কোয়ান্টিটি দিয়ে দিতে পারি, and then আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে ডিসকাউন্টটা আবার। সো আমি এখানে দেখতে পারি যে কত জোড়া আমি কিনছি, এটা আমি দেখতে পারি যে আচ্ছা সে ফর এক্সাম্পল আমার টোটাল কোয়ান্টিটি
ইন্টিজার পেয়ার ইকুয়াল টু সে হচ্ছে গিয়ে কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2 প্লাস 1। সো যদি একটা হয় তাহলে আমার আসছে 1/2 মানে 0 প্লাস 1 মানে একটা পেয়ার। যদি দুইটা হয় তাহলে 2/2 ইকুয়াল টু 1। ওকে, এটা আবার হচ্ছে কি আমাকে চেক করতে হবে যে এটা ডিভিজিবল বাই 2 কিনা, কারণ তাহলে আবার প্লাস 1টা বেশি হয়ে যাবে। সো এখানে আমাকে আবার সেটা দিয়ে দিতে হচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি মডুলাস 2। সো যদি একটা হয় এখন তাহলে এখানে আসবে 0 আর এখানে আসবে 1, তাহলে 0 প্লাস 1 1 মানে পেয়ার একটাই। আর যদি দুইটা হয় তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 0, তাহলে একটাই হবে। যদি তিনটা হয় তাহলে এখানে আসবে 1 আর এখানে আসবে এখানে আসবে 1, তাহলে আমার হচ্ছে দুইটা পেয়ার হচ্ছে। সো আমি এখানে তাহলে যদি চারটা হয় তাহলে এখানে আসবে আমার 2 আর এখানে আসবে 0, তাহলে দুইটা পেয়ার হচ্ছে। সো আমি বিল কাটবো সেভাবে যে আমার যতগুলো পেয়ার ততগুলো পেয়ারের জন্য আমি হচ্ছে গিয়ে অরিজিনাল প্রাইসটাকে আমি কাউন্টে নিব। তো আমার সে ফর এক্সাম্পল এখান থেকে রিটার্ন হবে রিটার্ন নিউ প্রাইস অ্যামাউন্ট ইকুয়াল টু original price dot amount into pair আর currency equal to original price dot currency। সো আমি যদি সে ফর এক্সাম্পল এখন এখানে বাই 1 গেট 1 ডিসকাউন্টটা চাই আর আমার কোয়ান্টিটি যদি হয় 5টা, আমি 5টা আইটেম কিনতে চাচ্ছি, তাহলে আমার কত টাকা পে করতে হবে দেখি। সো আমার 90,000 টাকা পে করতে হচ্ছে। সো আমি যদি দেখি হিসাব করে যে আমার বাই 1 গেট 1 যদি হয় তাহলে আমি পাচ্ছি চারটার জন্য আমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কত আসে। আমি যদি চারটা ইন্ডিভিজুয়ালি নিতাম তাহলে 30,000 টাকা করে হলে আমার কত পড়তো, 30,000 টাকা করে পড়লে আমার চারটাতে আসতো 120, 1,20,000 আর আরেকটা 30,000 মানে 1,50,000 টাকা আসতো আমার টোটাল। আর এখানে 1,50,000 থেকে আমার মাইনাস হচ্ছে দুইটা, যেহেতু পেয়ার আমার তো দুইটা পেয়ার হচ্ছে যেহেতু, তো আমার 60,000 টাকা মাইনাস হচ্ছে, তাই আমার এটা হচ্ছে 90,000 টাকা। সো পারফেক্টলি ফাইন। প্রথম দুইটার জন্য আমাকে দিতে হচ্ছে 30,000, দ্বিতীয় দুইটার জন্য আমাকে দিতে হচ্ছে 30,000 60,000 আর লাস্টের একটার জন্য আমাকে দিতে হচ্ছে 30,000, তাহলে টোটাল 90,000 টাকা আমাকে পে করতে হচ্ছে। সো আমরা দেখলাম যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এখানে অ্যাপ্লাই করতে পারছি। সো এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমার যে কোডের স্ট্রাকচার এটা ফিউচারের যে পরিবর্তন সেই পরিবর্তনের উপরে ডিপেন্ড করছে না। আমি এখানে কোনো ফিল্ডস লিখছি না, কোনো লজিক লিখছি না। দেখেন আমি যে এই যে পরিবর্তন আনলাম এর ফলে কিন্তু আমার ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট টু পার্সেন্টেজ ডিসকাউন্ট কোনো কিছুতে কিন্তু কোনো পরিবর্তন আনতে হয়নি। আমার যখন নতুন নতুন ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে হয়েছে আমি জাস্ট সেটা অ্যাপ্লাই করেছি। আর কারেন্সি কনভার্সনের বিষয়টাও এখানে রাখা যেত, যে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারতাম যে একটা সার্ভিস দিয়ে আমি কিভাবে হচ্ছে কারেন্সিটাকে কনভার্ট করে আনতে পারি। সেটা থার্ড পার্টি কোনো সার্ভিস হতে পারে, কারণ কারেন্সি সাধারণত রিয়েল টাইম ব্যাংকের সাথে কানেক্টিভিটি রেখে হচ্ছে গিয়ে আমাকে কনভার্সন রেশিওটা নিয়ে আসতে হয়। বাট আমি যদি চাই যে ফিল্ডসের মাধ্যমে করব সেই কাজটাও কিন্তু এখানে করা যেত, যে আমি প্রাইসটাকে কারেন্সি থেকে এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে কনভার্ট করে ফেলতে পারতাম, আমি বিডিটি থেকে ইউএসডিতে কনভার্ট করে ফেলতাম। তো সেই উদাহরণটা আর আমি দেখাবো না, এটা আজকে এই পর্যন্তই আমি রাখছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি আমরা ডিজাইন করি তাহলে আমাদের কোড কিভাবে ফ্লেক্সিবল হয়, রিডেবল হয় এবং রোবাস্ট হয়।
আমাদের ডটনেট কোর্সে এরকম আরো অনেক মজার মজার জিনিস আমরা দেখবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এতে ইন্টারেস্টেড হন তাহলে আশা করি আপনারা জয়েন করবেন। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার অন্য আরেকদিন কথা হবে।